মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, বিএনপির যেই ডেলিভারি গুলো দিচ্ছে এগুলো এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে। উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট। মুখের কথাই কি চিরা দিচ্ছেন। এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য বিড়াল বিয়ের প্রথম রাতে মারতে হয়। সবাই তো আর চৌধুরী না যে তাড়াতাড়ি বেল পাবে, তাই না? আপনার আপনার নামে অবশ্য চৌধুরী আছে, এখন শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীর সাথে চৌধুরী আছে। হতে পারে যে ওনারা চৌধুরী নামের কারণে একটা বেনিফিট পেয়েছেন আইনের উপরে গিয়ে আর কি। বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। সালাউদ্দিন আহমেদ সাহেব অনেকে ওনাকে অনেক কিছুই বলেন, নানা রকম অ্যাডজেক্টিভ ওনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই। আপনার কি কোনো পর্যবেক্ষণ আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেন টায়ার্ড, এখন কেন অবসরে যেতে চান? ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে যে ফখরুল ভাই তো আসলে বয়স হয়েছে 77, 78 এবং অনেক অসুস্থতা আছে। ভাবি অসুস্থ, ফ্যামিলির লোকজন অসুস্থ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, মেয়েরা বিদেশ থাকে। তো আর ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, একই মঞ্চে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছি। শুধু রাজনীতিতে যে বনে দিয়ে আনা ভদ্রতা, বিনয়, লেখাপড়া, কালচার্ড হওয়া, এর একটা অনেকগুলো সংমিশ্রণ আছে ফখরুল ভাইয়ের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে, যেটা আপনি যদি আওয়ামী লীগের আমলে আশরাফ সাহেবের ভিতরে এই জিনিসগুলো অনেকাংশে ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তো এবং আমি তো ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, বাট লন্ডনে ওনার সাথে যারা মেলামেশা করেছেন সবাই বলেছেন যে আশরাফ সাহেব অত্যন্ত পড়াশোনা জানা মানুষ ছিলেন, কালচার ছিলেন, কথাবার্তায় ভদ্র বিনয়ী ছিলেন, এটা ওনারা বলেছেন আর কি। এখন এইরকম একটা মানুষ যখন আপনার অনেক প্রত্যাশার পরে তো সরকার এসছে, এবং উনি তো দেশে ছিলেন, উনি তো নির্বাসনেও ছিলেন না, বিদেশেও ছিলেন না, গুম হয়ে আরেক দেশেও চলে যান নাই, উনি এখানে ছিলেন, গ্রেফতার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বারবার। তো সেই রকম একটা জায়গা থেকে উনি ক্ষমতায় আসার পরে যে প্রত্যাশাগুলো ছিল যে এইবার বিএনপি হিস্টোরিকলি ডেলিভার করবে, যে আফ্রিদি মাঠে নামলে আমাদের ভিতরে কিরকম একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হইতো আমার মনে আছে আর কি, যে শহীদ আফ্রিদি মানেই হলো 13-14 বল, 20-30টা বল খেলবে, কিন্তু হিউজ 4-6 ছাড়া সে মাঠ থেকে উঠে যাবে না। এই 13 বলে 30, 16 বলে 50 করে আউট হয়ে চলে যাবে। তো সেই রকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সরকার গঠন করে আমার মনে হচ্ছে বিএনপির পারফরমেন্সে এবং বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যেই ডেলিভারি গুলো দিচ্ছে, এগুলো এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে। উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট না। অ্যান্ড টু স্টার্ট উইথ হিজ ওন মিনিস্ট্রি, যেটা মাসুদ ভাই বলেছেন যে ওনার যে প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর এপিএস হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা দেখলাম। আপনার চিফ ইঞ্জিনিয়ার করছে এলজিআরডি এর প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে, জানাজানির পরে 5 দিনের মধ্যে আবার এলজিআরডির ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়েছে। এবং আমি ভিতর থেকে শুনলাম, আমাকে একজন সাংবাদিক বলছে যে এলজিআরডি যে মিনিস্টার তিনি জানতেনই না যে এগুলো হচ্ছে। তাহলে দেখা গেছে যে উনি ওনার দলে ওনার কোনো ভিজিবিলিটি নাই। সালাউদ্দিন ভাই অথবা আংশিক আইনমন্ত্রী আসাদ ভাই, ওনারা ওনার ভিজিবিলিটি নিয়ে নিয়েছেন স্পোক্স পার্সন হিসেবে, পার্টি সেক্রেটারি হিসেবে। আর মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রী সব ওনার যে এয়ার টাইম থাকে, যে আপনারা যেটা এয়ার টাইম বলেন, এয়ার টাইম খেয়ে ফেলতেছে। তো ওনার কোনো এয়ার টাইম নাই। তো এরকম একটা জায়গাতে যখন উনি দেখতেছেন, এখন ওনার জায়গা থেকে দেখলে এটা জীবনের শেষ পার্লামেন্ট হয়তো ওনার। আল্লাহ তাআলা ওনাকে অনেক লম্বা হায়াত বাঁচায় রাখুন, আমার তো কোনো আপত্তি নাই, বাট বাংলাদেশের বাস্তবতায় বলছি আর কি। এরকম একটা জায়গায় যে বাংলাদেশটার জন্য উনি লড়াই করেছেন, গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, তারপরে ডেভেলপমেন্ট, এই যে সবকিছু মিলায় সেই জায়গাটাতে ওনার সার্টেনলি ফ্রাস্ট্রেশন আছে, দ্বিমত আছে, যে এটা উনি উনি সন্তুষ্ট না। কারণ ক্ষমতায় গেলে আসলে মানুষ ফুরফুরা হয়ে যায়। আমি অনেক অযোগ্য লোককে চিনি এই পার্লামেন্টে, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য ছিলেন না, বুড়া, হাঁটতে পারতো না, দুইজনে ধৈরা, আমি নিজেও স্টেজে ধৈরা উঠাইছি, এরকম এমপি টেমপি মন্ত্রী আছে এই সংসদে। এরাও দেখি এখন খটখট খটখট করে হাঁটে, আপনার মনে হয় যে হিল করে হাঁটতেছে। তো এই জায়গাতে উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড আর কি, যে বিএনপি সরকার হিসাবে ওনাদের যে ডেলিভারি করার কথা, সেই ডেলিভারি উনি করতে পারছেন না, ওনারা করতে পারছেন না, এরকম একটা অনুভূতি ওনাকে তাড়া করে ফিরছে।
জি, দেখা যাক দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে কিনা সামনের সম্মেলন বা তার আগে বা সেই মুহূর্তের মধ্যে কোনো ব্যাখ্যা আসে কিনা, তখন নিশ্চয়ই আমরা ব্যাপারে বিস্তারিত জানবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু এটা জানতে চাই যে আপনি ওই যে বলছিলেন না আফ্রিদির মতো সরকার হবে কিনা, তারা হয়তো 13 বলে 30 বা 16 বলে 50 করে আউট হবার জন্য না, দীর্ঘ মেয়াদে খেলতে যায়, এই জন্যই কি তাদের পারফরমেন্স এরকম? একটা অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমান আজকে করেছেন যে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করছে বিরোধী দল, সংসদে রাজপথে হট্টগোল করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করছে, যেখানে তারা মানে তিনি দাবি করছেন যে সরকার আসলে কাজ করছে। তো সরকার আসলে দীর্ঘমেয়াদী খেলতে চায়, বিরোধী দল আসলে অসহযোগিতা বেশি করছে কিনা সময়ের আগেই? একটা বিষয় দেখেন যে সরকারি দলের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের সহযোগিতা নেয়ার পরিবেশ তৈরি করা, নেয়ার জন্য নিজেদেরকে এঙ্গেজ করা। এখন দেখেন জুলাই সনদ নিয়ে যেই বিষয়গুলোতে কোথাও নোট অফ ডিসেন্ট ছিল না বিএনপি, তেমন বিষয়গুলো কিন্তু বিএনপি এখন আপনার রেটিফাই করবার জন্য অর্ডিন্যান্স গুলো বিল আকারে তুলে নাই। ধরেন মানবাধিকার কমিশন, আপনি আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, গুম কমিশন, তারপরে ধরেন আপনার জুলাই স্মৃতি জাদুঘর, এরকম অনেক বিষয় ছিল। ইভেন কমিটি মিটিং এও সকল দল একমত হয়েছে যে এইটা এই ফর্মে, এই শব্দে, এই প্রস্তাবটাই উত্থাপিত হবে। 20 মিনিট আগে প্রস্তাবনা দিয়ে পুরা ওলট পালট করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্বটা কার? এখানে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্ব হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমের সরকারি দলের। সরকারি দলকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত দেখেন যে আপনি যখন বলছেন যে বিরোধী দল সহযোগিতা করছে না, সে জায়গাগুলো আইডেন্টিফাই করা দরকার যে আপনি আসলে কি সহযোগিতা চেয়েছেন ওনাদের কাছে, যেটা আসলে পান নাই। তো সেখানে তখন যেটা হবে, আমরা যারা বাইরে আছি, আমরা যারা কথা বলছি, রাজনৈতিক কর্মী, আমাদেরও বোঝা দরকার যে বিরোধী দলকেও আমরা এই সমালোচনার মধ্যে আনবো কিনা। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সমালোচনার কেন্দ্র হচ্ছে সরকার, বিরোধী দল না। তো সেই জায়গাতে বিরোধী দলের ফেইলিওর আছে কিনা, যে একটা ন্যাশনাল ক্রাইসিসে যেখানে ঐক্যমতের সাথে ভিত্তিতে একসাথে কাজ করা দরকার ছিল, সেখানে তারা সেটা করছে না, তারা ডিনাই করছে। বরং আমরা মাঝখানে শুনলাম স্পিকার সাহেব বিরোধী দলের প্রশংসা করছে যে এরকম সহযোগিতা আমরা এর আগে দেখি নাই পার্লামেন্টে। তো সেই বাস্তবতাতে আমার মনে হয় ডক্টর মাহদি আমিনকে পরিষ্কার করে বলা দরকার যে সরকার আসলে কোন জায়গাতে সহযোগিতা চেয়েছে, পায় নাই, অথবা কি ধরনের সহযোগিতা চেয়েছে যেটা পায় নাই। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ট্রাস্ট বিল্ডিং এ সিরিয়াসলি ফেল করছে। জি, আপনি বলছেন যে আস্থা ভঙ্গ, ট্রাস্ট বিল্ডিং এর কথা বলছেন, আস্থা ভঙ্গের কথা বলছেন জুলাই সনদ সহ বিভিন্ন অধ্যাদেশ প্রসঙ্গে, কিন্তু মাহদি আমিনী বলছেন যে জুলাই সনদ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে বাস্তবায়ন করবে, এটা আজকে বলছেন, কিন্তু এটার আগেও এই বিষয়টি মানে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন। আপনারা কেন আস্থা এখানে রাখতে পারছেন না যে তারা আসলে যাচাই বাছাই করে বিষয়টা করবে? হয়তো তারা একটু সময় নিতে চান, এই ব্যাখ্যায় কেন আস্থা রাখতে পারছে না বিরোধী দল? না, কিছু বিষয় তো যাচাই বাছাইয়ের জন্য যথেষ্ট সময় আমরা সবাই মিলে ব্যয় করেছি। যেমন এই জাতীয় সনদের অনেকগুলো বিষয় তো আমরা মাসের পর মাস একসাথে বসে কথা বলেছি, এবং সেখানে ডিটেল আলোচনা হয়েছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে, শব্দ বাক্য নিয়ে আলোচনা হয়েছে। তো যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেখানে আপনি নতুন করে কি যাচাই বাছাই করবেন? এবং যাচাই বাছাই করবার জন্য যে বিশেষ কমিটি করলো, ব্যুরোক্র্যাটদের কাছ থেকে আপনার বিভিন্ন মিনিস্টেরিয়াল মতামত নিয়েছে, সেই মতামতগুলো যদি আপনি পড়েন যে কোন অর্ডিন্যান্সটা কি কারণে আমরা র্যাটিফাই করবার জন্য তুলছি না, এই কারণগুলোই খুবই সাসপিশিয়াস। যে আওয়ামী আমলের অভিজ্ঞতা থেকে আমরা যে জায়গা থেকে বের হয়ে আসতে চাই, মানবাধিকারকে ফোরফ্রন্টে রেখে একটা রাষ্ট্র বিনির্মাণের জায়গা থেকে, সেখানে কারণগুলো কি? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংবেদনশীলতা কথা বলা হয়েছে। আর ভাই, গুম করে কে? প্রাইভেট সিটিজেন তো একজন একজনকে গুম করে না। প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড গুম করে কারা? আইন শৃঙ্খলা বাহিনী করে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদারকি করবার জন্য বলা হয়েছে মানবাধিকার কমিশন নিজেই সুমোটো তদন্ত করতে পারবে, মামলা করতে পারবে। আপনি কেন বলছেন যে না, এটা তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, প্রশাসনের নির্বাহী বিভাগের অনুমতি লাগবে? তো অনুমতি লাগলে তাহলে আমরা আগের থেকে আগালাম কোথায়? আমরা তো আগের পিছনের জায়গায় চলে গেলাম। তারপরে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন আইন সংশোধন করা হয়েছে, একটা প্রভিশন অ্যাড করা হয়েছে যে আপনি এনটিএমসিএল একটা সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, যারা মনিটরিং করে। মনিটরিং এর একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রের প্রাইভেসি, ব্যক্তির কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেট লাইফ বনাম রাষ্ট্রের নিরাপত্তা, এখানে কোথায় কোথায় বাউন্ডারি থাকতে হবে। সেখানে 600-র উপরে এই যে রিলেটেড গুম, মানবাধিকার কমিশন, টেলিকমিউনিকেশন আইন, এগুলো সবকিছু মিলে
600-র উপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে কনসালটেশন করা হয়েছে। এই কনসালটেশনে বর্তমান আইনমন্ত্রী, সাবেক আপনার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইনভলভ ছিলেন, বিএনপির আইনজীবীরা ইনভলভ ছিলেন। তাহলে সাডেনলি আপনি কেন বলছেন যে আপনার আরো যাচাই বাছাই করতে হবে? বলছেন যে অধিকতর ভালো বিল করবেন, ফাইন। এখন তো এটার মানে কি বর্তমান বিলটা মোটামুটি ভালো, তা আপনি আপাতত মোটামুটি বিলটা ভালো বিলটা পাশ করে ফেলেন না, এরপরে আপনি আবার বাজেট অধিবেশনটা যাক, আপনি উইন্টার সেশনে আবার নতুন সংশোধনী প্রস্তাব করেন। তাহলে আপনি ট্রাস্ট বিল্ডিং এর জন্য তো এটা করতে হবে। ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমাদেরকে দেখা দরকার যে আপনি জাতির কাছে যেটা ওয়াদা করেছেন এটার ব্যাপারে আপনি সিরিয়াস, এবং আপনি বিকল্পটা হাজির করেন যে জাতির কাছে ডিবেটের জন্য, বিতর্কের জন্য। জি, তাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী তারা জেলখানায় গেলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে চলে আসলেন। এখানে আসলে কি হচ্ছে, আপনার ব্যাখ্যাটা কি? আপনি আইনজীবী এবং ভেতরের রাজনীতিবিদ হিসেবে ভেতরের অনেক কিছু জানেন। সবাই তো আর চৌধুরী না যে তাড়াতাড়ি বেল পাবে, তাই না? আপনার নামে অবশ্য চৌধুরী আছে, এখন শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীর সাথে চৌধুরী আছে। হতে পারে যে ওনারা চৌধুরী নামের কারণে একটা বেনিফিট পেয়েছেন আইনের উপরে গিয়ে আর কি। দেখেন, এই আলোচনাগুলো তো আমরা করেছি। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের লোকজন প্রায় বলে যে আমাদের হাজার হাজার লোক জেলে টেলে আছে। জুলাইয়ের মামলায় যারা গ্রেফতার হয়েছিল তাদের 70 থেকে 80% বেইলে বের হয়ে গেছে। ইতিমধ্যে এটা নিয়ে দেখবেন প্রচুর আলোচনা সমালোচনাও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের মামলাটা কিন্তু একটা বিশাল অংশের ব্যবসা বাণিজ্য পরিণত হয়েছে। প্রচুর দেখবেন শিরিন শারমিন চৌধুরীর মতো একটা মানুষ, নিজে ঠিক মতো হাঁটতে পারে না, মোটা সোটা, এই লোকটা যাত্রাবাড়ি গেছে খুন খারাপি করতে, বলেন মানে মানে একটা মানে 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 স্টুপিডিটিরও তো একটা প্র্যাকটিক্যাল লেভেল থাকতে হবে। যেই মানুষটা সিঁড়িতে উঠতে উঠতে মানে হাঁপায়া অজ্ঞান হয়ে যায়, মানে আপনি তার তো অনেক রাজনৈতিক ক্রাইম আছে। সে একটা ভোট ছাড়া সংসদের সদস্য ছিল, স্পিকার ছিল, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়েছে, আপনি তাকে ভৎসনা করতে পারবেন, কিন্তু ফৌজদারি অপরাধের ফ্রেমে আনতে হইলে তো স্পেসিফিক এভিডেন্স লাগবে। এবং আপনার সত্ত্বেও আমি এর আগে সালমান এফ চৌধুরী থেকে শুরু করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মানে তাদের মামলা, তাদের অপরাধ আছে। দেখবেন মাশরাফি, সাকিব আল হাসানরেও দেখবেন খুনের মামলায় দিচ্ছে, অথচ সাকিব আপাত মস্তক একটা ফাইন্যান্সিয়াল ফ্রড, প্রপার টাউট। ওর বিরুদ্ধে দেখবেন কোনো ফ্রডের মামলা নাই। আপনি শেয়ার বাজারে দুর্নীতি করা, তারপরে জুয়ার বাজারে দুর্নীতি করা, গোল্ড স্মাগলিং এর সাথে ইনভলভ থাকা, এই সব কিছুর বাইরে দেখবেন তারাই খুনের মামলায় দিয়ে দিচ্ছে। মানে এই দুষ্টামিগুলো আমাদের কাছে খুবই অদ্ভুত লাগতেছে, এবং এটা আইনের শাসনের পরিপন্থী। আমরা বারবার বলেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, আপনার এখানে সাথে বলেছি যে এই মিথ্যা মামলার ইনস্টিটিউশনাল সলিউশন হওয়া দরকার, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করা দরকার। জেনুইন যদি ফৌজদারি অপরাধ না থাকে তাকে আপনি নজরদারিতে রাখেন, তাকে আপনি পুলিশও বেল দিতে পারে, পুলিশও কথা বলতে পারে যে আপনি কিন্তু নজরদারিতে আছেন, এই শর্তে আপনি চলাফেরা করবেন, আপনি রেসপেক্ট করবেন না, পাসপোর্ট ইউজ করবেন না। আপনি গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করলে তো আপনাকে একটা ফরম্যাটেড সিস্টেমে ফেলতে হবে। এটার মানে এটা না আপনি একটা মিথ্যা মামলা দিবেন, এটা তো সলিউশন হইতে পারে না। তো আর হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রশ্ন। দেখেন, আমি বলেছি যে বাংলাদেশে রিফাইন্ড হয়ে আওয়ামী লীগ আসার কোন সুযোগ নাই। বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো, এই কাঠামোটা হচ্ছে ফ্যামিলির মধ্যে। এবং 75-এর পরে কি হয়েছে দেখেন, হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে তো আগে। 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ভেঙে তো 4 টুকরা হয়েছে, কারণ পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। এবং 79-র নির্বাচনে এই 4 টুকরাই কিন্তু নির্বাচন করছে, 4 টুকরাই নির্বাচন করছে। কিন্তু এই আওয়ামী লীগটা ইউনিফাইড হইলো কখন? 81-তে যখন হাসিনা দেশে ফিরে আসছে, কাউন্সিল হয়েছে, কাউন্সিলে হাসিনা সভানেত্রী নির্বাচিত হইলো, আব্দুল সামাদ আজাদ সাহেব সেক্রেটারি হইলেন। তাহলে এই রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, এই দলের কাঠামোর ভিতরে আপনি জিয়া পরিবার অথবা শেখ পরিবারকে বাদ দিয়ে রাজনীতি তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না, আমার কমন সেন্সে যা পড়ে আর কি। কারণ এখানে নেতা মানার আর কোনো সেকেন্ড অপশন নাই। কোন ব্যক্তি কোন আপনার কাছে মনে হয় রিফাইন্ড আওয়ামী লীগের মানে যে ঝালটা সেটা টিকবে না? চেষ্টা হইতে পারে এজেন্সি ড্রিভেন কোন উদ্যোগ থাকতে পারে। এর আগে আপনার রাষ্ট্রীয় দল করা হয়েছে না, রাষ্ট্রের উদ্যোগে এই দল সেই দল, হাসিনা করছে, 111 এর সরকার করছে, এটা ফাংশন করে নাই। আবার শেখ পরিবারের সংকট হচ্ছে, ফিরে এসে শেখ হাসিনার যে কনটেক্সট ছিল 75-এ, ফিরে এসে হাসিনা বাংলাদেশে বড় হওয়া, জন্ম হওয়া মানুষ, লেখাপড়া করছেন এখানে। তারপরে হচ্ছে যে জি
ব্যারিস্টার ফরহাদ, সেই আমি একটু সামারি করে নিয়ে আসি বিষয়টা। তাহলে আপনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা আছে, কিন্তু আপনি মনে করছেন হালে পানি পাবেন না। আমি একটু এই বিষয়টা মাসুদ কামাল আপনার কাছ থেকেও জানতে চাইবো, পুরো বিষয়টা আপনি শুনছিলেন, আপনার একটা পর্যালোচনা জানতে চাইবো। দেখেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। কারণ সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তাদের সমস্ত টায়ার্ডনেস ওনারা একদম আর ফিল করেন, একদম। ওনারা তখন হ্যাপি হতে থাকেন এবং এক ধরনের উদ্দীপনা অনুভব করেন, অন্তর্গত উদ্দীপনা। এটা আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি। তো এটা হয়তো ইমোশনাল, কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতেই পারে। এবং যদি সেই লোকটা কিছুটা নির্লোক টাইপের হন, তাহলে তার যত টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণ দেখি এখানে, অন্য কিছু কারণ দেখি এইভাবে। দেখেন, আমাদের দেশটা কিন্তু ছোট। এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা আপনি যেখানে থাকেন, এক রাজ্যের এর সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে আরেকটা একটা স্টেটের হয়তো 2-3 ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই, হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে, এরকম আছে। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না, সবাই সবাইকে চেনে জানে। কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবো যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআরডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না, হয়তো উনি অসহায়, ওনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আমি যতটুকু জানি আর অনেকগুলো ভুলও হতে পারে, কিন্তু অভিযোগ যখন উঠে অন্য কোথাও তো ওঠে না, ওনারটাকে তো উঠছে কেন? উঠছে। তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন, আমি সঠিক বলতে পারবো না ওনার টায়ার্ডনেসের কারণ। এবং ওনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। উনি তো এই গত 2-3 বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন। এগুলো টায়ার্ডনেসের কারণ হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে। একটা বিষয় যেটা মাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ, বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা, বা বয়সজনিত কারণ। বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সবকিছুতে, এবং যাকে বলে ভোকাল, সরবও থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে সবখানে শোনা যায় না। বা এটা কি একটা কারণ? তিনি কি মনে হয় মানে কোনোভাবে কি তিনি গুরুত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন, বা যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এমন কি কোনো কারণ থাকতে পারে? হতে পারে। শুনেন, গুরুত্ব বলেন এটা কিন্তু সবসময় যে মানুষ কাউকে হাতে তুলে দেয় তাও না, অনেকে আমরা অর্জন করি না, এটাও কিন্তু একটা বিষয় আছে। যেমন আমরা মানে আপনার সংসদে দেখেছি, সংসদের সবচেয়ে বেশি সরব ব্যক্তি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। অনেকে ওনাকে অনেক কিছুই বলেন, নানা রকম অ্যাডজেক্টিভ ওনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই লাগে, যে ভদ্রলোক এত কষ্ট করে আইনমন্ত্রী হয়েছেন কিন্তু আইন বিষয়ক ব্যাখ্যা দেওয়ার সময়ই পাচ্ছেন না, সুযোগই পাচ্ছেন না, সব উনি দিয়ে দিচ্ছেন। আমরা ছোটবেলায় এরকম হতো, কিন্তু যখন ক্লাসে গেলাম, যাওয়ার পর স্যার বললো যে কালকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার উপর ধরবো। এমনি খারাপ ছাত্র ছিলাম তো, মাঝে মাঝে 2-1 বার হচ্ছে একটা চ্যাপ্টার খুব মুখস্থ করে গেলাম, যে অন্য সময় পারি না, আজকে মুখস্থ করে গেছি, আজকে ক্লাসে ধরার মাত্র আমি বলে ফেলবো। কিন্তু দেখা যেত আমাদের ক্লাসে 2-1টা স্টুডেন্ট থাকতো, স্যার অর্ধেক প্রশ্ন বলার আগে সে হাত তুলতো, সে কথা বলতে, তা আমরা চান্সই পেতাম না। তো খুবই ঈর্ষা হতো যে আমি আজকে কষ্ট করে শিখে আসলাম, আমি বলারই চান্স পেলাম না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আইনমন্ত্রী কি ওই ধরনের কোন অনুভূতিতে আক্রান্ত হন কিনা আমার মতো, আমি জানি না। যে উনি আইনমন্ত্রী হয়েছেন, উনি বলার চান্সই পাচ্ছেন না, সব নিয়ে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নেন, ভালো কথা। উনি যদি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়, এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? আমি ওটার জন্য আপাতত বলছি না, আমি আগে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্রান্ত আলোচনা শেষ করিনি। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের মন্ত্রণালয়কে ভালো চালাইতে পারতেন, তাহলে আমার কিন্তু এত কিছু খারাপ লাগতো না। উনি কিন্তু ওইটা পারছেন, ওনারা বলে মব হচ্ছে, ওনারা বলে পিটিয়ে মারা হচ্ছে। উনি প্রথম দিন বলেছিলেন মবের শেষ হয়ে গেল, বলছিলেন মবের ইতি ঘটলো, মুখের কথাই কি চিরা ভিজে নাকি? তাহলে
থামানোর জন্য কি করেছেন? কিছুই করতে পারেনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে উনি সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে ব্যর্থ, এবং যেটা ওনার দায়িত্ব নয় সেই দায়িত্ব পালন উনি বেশ পারঙ্গম বলবো, পারঙ্গম। জি, যেটা মাসুদ কামাল এই ব্যর্থ বলার জন্য এখনই খুব মানে আগে আগে বলে ফেলছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ বলে যেটা আর কি হানিমুন পিরিয়ড, সেটি অবশ্য হানিমুন পিরিয়ড সবচেয়ে রিস্কি, একবারে এটা শেষ করে দিই। হানিমুন পিরিয়ড সবচেয়ে রিস্কি পিরিয়ড। কারণ আপনি একটা ঘরের মধ্যে আগুন ধরাই দিলেন, আগুন ধরা যাওয়ার পর এখানে 10-12টা কাপড় চোপড় আগুনে পুড়তেছে, আপনি আমাকে বলেন আগুন নিবেন না, আগুন নিবেন না। এটা হলো আগুনের হানিমুন পিরিয়ড। আপনি যদি ওই হানিমুন পিরিয়ড আগুন না নিবান তাহলে কিন্তু ওই আগুনের পরে নিভাইতে পারবেন না, এটা মাথায় রেখেন। কাজে হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, এটা কারাস জানি না, এটা কে সে করে তাও বলতে পারবো না। আগুন যা কিছু করার ওই হানিমুন পিরিয়ডে করতে হয়। বিড়াল বিয়ের প্রথম রাতে মারতে হয়।